হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো স্বাগতম আপনাকে মুভি এক্সপ্লেনেশন সিরিজের আজকের পর্বে। আজকে আমি এক্সপ্লেন করতে যাচ্ছি দ্য সাবস্টেন্স মুভিকে। তো চলুন কথা না বাড়িয়ে সরাসরি মুভি এক্সপ্লেনেশনের দিকে যাওয়া যাক। মুভির শুরুতেই একটা ডিমের কুসুমে কিছু একটা ইনজেক্ট করতে দেখা যায়, যার ফলে কুসুমটি দুই ভাগে বিভাজন হয়ে যায়, আর এটাই এই মুভির মেইন পয়েন্ট। তখনকার মিডিয়ার ইন্ডাস্ট্রির খুব জনপ্রিয় একটা নাম এলিজাবেথ। সে মূলত ছিল একজন অ্যাক্টর। তার নামে একটা মেমোরিয়াল অবধিও তৈরি করা হয়েছিল তখন। কিন্তু এই ফিল্ম ইন্ডাস্ট্রিতে কেউই চিরকাল টিকে থাকতে পারে না, তাও যদি আবার সে হয় একজন মহিলা, তাহলে তো কোনো কথাই নেই। যতদিন রূপ আছে, যৌবন আছে, ঠিক ততদিনই তার খ্যাতি আছে। এগুলো না থাকলে ধীরে ধীরে সবাই তাকে ভুলে যায়। ঠিক এমনটাই হয়েছিল এলিজাবেথের সাথে। লাস্ট শো শেষ করে এলিজাবেথ ফিমেল ওয়াশরুমে যাওয়ার সময় সে দেখে সেটা বন্ধ, যার কারণে সে ছেলেদের ওয়াশরুমে চলে যায়। তখন ওইখানে শো এর প্রেসিডেন্ট চলে আসে, এলিজাবেথ লুকিয়ে পড়ে। এলিজাবেথ প্রডিউসার হার্ভির ফোনে কথা বলা শুনে নেয়। হার্ভি ফোনে কাউকে বলে নেক্সট শো এর জন্য তার হট আর কম বয়সী মেয়ে লাগবে। বয়স্ক এলিজাবেথকে দিয়ে তার শো এর টিআরপি বাড়তেছে না। এসব কথা শুনে এলিজাবেথ খুবই কষ্ট পায়। আসলে এই স্টাররা সবসময় ইনসিকিউরিটিতে ভোগে, কারণ একবার তাদের বয়স বেশি হয়ে গেলে, তাদের সৌন্দর্য কমতে শুরু করলে তাদের কাজ চলে যাওয়ার সম্ভাবনা থাকে। এলিজাবেথের ক্ষেত্রেও এর ব্যতিক্রম কিছু ঘটেনি। এলিজাবেথ বাড়ি ফেরার পথে রাস্তায় তার ছবি ছিঁড়তে দেখে অসাবধানতার কারণে তার কার অ্যাক্সিডেন্ট ঘটে। একের পর এক ঝড় যেন এলিজাবেথকে ঘিরে ধরছে ক্রমশ। হসপিটালে ট্রিটমেন্ট নেওয়ার সময় এলিজাবেথ কম্পাউন্ডারের হাতে একটা জন্মদাগ খেয়াল করলো। অদ্ভুতভাবে কম্পাউন্ডার বলে ওঠে, তুমি একদম পারফেক্ট ক্যান্ডিডেট। ও সরি, মানে তোমার শরীর এখন একদম ঠিক, তুমি চাইলেই এখন বাড়ি যেতে পারো। এলিজাবেথ কিছুটা অবাক হয় তার এমন কথা শুনে। হসপিটাল থেকে বেরিয়ে এলিজাবেথ তার পকেটে হাত দিয়ে দেখে সেখানে পেপারে র্যাপিং করা একটা পেন ড্রাইভ। কেউ সেটা ওইখানে রেখেছে। পেন ড্রাইভে লেখা ছিল দ্য সাবস্টেন্স, আর কাগজে লেখা ছিল ইট চেঞ্জ মাই লাইফ। এই বিষয়ে কিছু বুঝে ওঠার আগে একটা লোক এসে তাকে বলে, আমাকে চিনতে পেরেছো? আমি তোমার ক্লাসমেট ফ্রেড। এলিজাবেথ ফ্রেডকে তেমন পাত্তা না দিলেও ফ্রেড তার নাম্বার এলিজাবেথকে একটা প্রেসক্রিপশনের কাগজে দিয়ে ওখান থেকে চলে যায়। বাড়ি এসে এলিজাবেথ ওই পেন ড্রাইভটা চেক করতে বসলো। পেন ড্রাইভে একটা ভিডিও ছিল, যেখানে তারা বলতে চাচ্ছে তারা একটা ইনজেকশন প্রোভাইড করবে, যেটা শরীরে ইনজেক্ট করার সাথে সাথে ডিএনএ এর কোষ বিভাজন হয়ে শরীরে একটা বেটার ভার্সন এনে দিবে। তবে এটা ইউজের কিছু নিয়ম আছে। দুটো বডি মানে যে ইউজ করবে এবং আদার সেলফকে প্রতি এক সপ্তাহে সুইচ করতে হবে। প্রথম সপ্তাহে মেইন বডি অ্যাক্টিভ থাকলে আদার বডি হাইবারনেশনে যাবে। দ্বিতীয় সপ্তাহে আদার বডি অ্যাক্টিভ থাকলে মেইন বডি হাইবারনেশনে যাবে। তবে এখানে একটা মজার ব্যাপার হলো, পুরো এক সপ্তাহ হাইবারনেশনে থাকাকালীন দুটো বডি একে অপরকে ফুড সাপ্লাই করবে। আদার সেলফ যেহেতু মেইন বডির একটা অংশ, মেইন বডির মেরুদণ্ড থেকে স্টেবিলাইজার ফুয়েলস করে নিজেকে ইনজেক্ট করতে হবে। মূলত এই স্টেবিলাইজার হলো আদার সেলফের ফুড। এক কথায় দুইজনই একে অপরের উপর ডিফেন্ডেবল। এইসব দেখে এলিজাবেথের পছন্দ না হলে এলিজাবেথ পেন ড্রাইভটি ডাস্টবিনে ফেলে দেয়। পরের সিনে এলিজাবেথ বারে গিয়ে একটা কাপলকে ইন্টিমেট হতে দেখে নিজের বিউটির উপর ইনসিকিউর ফিল করতে থাকে। কিন্তু সে না চাইলেও তাকে এটা মেনে নিতেই হবে, কারণ এইটাই প্রকৃতির নিয়ম। কেউই আজীবন তার যৌবন ধরে রাখতে পারে না, আর সেটা সম্ভবও নয়। কিন্তু এলিজাবেথ এটা কোনোভাবেই মানতে পারতেছে না। তাই সেদিন রাতে বাড়ি ফিরে সে পেন ড্রাইভে দেওয়া নাম্বার থেকে দ্য সাবস্টেন্স অর্ডার করে। কোম্পানির লোক তাকে একটা সিক্রেট লোকেশন শেয়ার করে ফোন কেটে দেয়। পরের দিন সকালে ক্যাফেটেরিয়ার টেবিলে একটা 503 লেখা কার্ড দেখতে পায়। সেটা নিয়ে এলিজাবেথ দ্য সাবস্টেন্সের গোপন ঠিকানায় চলে যায়। গলির শেষ প্রান্তে কার্ড সুইপ করে ভিতরে প্রবেশ করে। বাইরে থেকে জায়গাটা ছোটখাটো আর নোংরা মনে হলেও ভিতর থেকে পুরোটাই হাইটেক। এলিজাবেথ ওখানে থাকা 503 নম্বর লকার থেকে একটা কিট বের করে বাড়ি ফিরে আসে। বাড়ি ফিরে বক্স খুলতেই সে দ্য সাবস্টেন্সের সকল প্রয়োজনীয় সরঞ্জাম, এমনকি ইউজার ম্যানুয়াল দেখতে পায়। সাথে কিছু সতর্কতা, এমনকি এটাও লেখা ছিল যে এটা নেওয়ার পর যা কিছুই হবে তার জন্য কেবল তুমিই দায়ী, কারণ আদার সেলফ তোমারই একটা অংশ মাত্র। সন্ধ্যায় ওয়াশরুমে গিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে এলিজাবেথ তার শরীরে একটি অ্যাক্টিভেটর পুশ করে। প্রথমে কিছু না হলেও কয়েক মিনিট পর তার প্রচন্ড মাথা ব্যথা শুরু করতে থাকে। নিজের উপর কন্ট্রোল হারিয়ে নিচে পড়ে যেতেই তার চোখ ও পিঠের দিকে অদ্ভুত চেঞ্জ আসতে শুরু করে। মুভির শুরুতে দেখানো কুসুমটার মতো তার চোখের মনিও দুভাগ হয়ে গেল। কিছুক্ষণ এমন অদ্ভুত জিনিস হওয়ার পর এলিজাবেথের পিঠ থেকে বেরিয়ে এলো এক সুন্দরী অল্প বয়সী মেয়ে, দ্য আদার সেলফ। এলিজাবেথ আয়নায় আদার সেলফকে দেখে বিশ্বাসই করতে পারে না, কারণ সে শুধু সুন্দরী হয়নি, তার বয়স প্রায় 30 বছর কমে গেছে। এরপর সে সামনে থাকা মেইন বডিকে সেলাই করে 7 দিনের ফুড ইনজেক্ট করে দেয়, আর ওর মেরুদণ্ড থেকে ফুয়েল বের করে 7 দিনের জন্য স্টোর করে, কারণ এটাই আদার সেলফের স্টেবিলাইজ ফুড। এটার মাধ্যমেই সে আগামী 7 দিন সুস্থ থাকবে। এবার পালা আবার সবকিছু আগের মতো করে শুরু করার। ডাস্টবিনে অ্যাড দেখে সে চলল অডিশন দিতে। এলিজাবেথকে জাজদের খুব পছন্দ হলো। নাম জানতে চাইলে এলিজাবেথ তার নাম বলে সিউ। এটাই এখন থেকে তার নতুন পরিচয়, আদার সেলফের নাম। আরভি তো তাকে দেখেই ফিদা। তবে কাজের ক্ষেত্রে সিউ কিছু শর্ত রাখলো, কারণ সে তো আর 7 দিনের ব্যাপারটা শেয়ার করতে পারতেছে না।
তাই সিউ বলে সে মাসে 2 সপ্তাহ বাইরে থাকবে, কারণ তার মা অসুস্থ, তার মাকে সেবা করার জন্য। শর্তে আরভিও রাজি হয়ে যায়। রাতারাতি চারিদিকে সিউর নাম ছড়িয়ে পড়তে শুরু করলো। এলিজাবেথ এখন অতীত। 7 দিনের মাথায় প্রচন্ড ব্যথার সাথে সিউ হাইবারনেশনে গিয়ে এলিজাবেথকে অ্যাক্টিভ হয়ে যায়। অ্যাক্টিভেট হওয়ার সাথে সাথে খাবার খেয়ে এলিজাবেথ সোজা চলে যায় প্রোডাকশন হাউসে। সেখানে গেলে আরভি তাকে ইনসাল্ট করে একটা ফ্রেঞ্চ কুকিং বুক হাতে ধরিয়ে বিদায় করে দেয়। এরপর সে চলে যায় রিফিল কিট আনতে। এরপর 7 দিন কাটার পর সিউয়ের টাইম এলে প্রথম দিন তার মাথায় একটা আইডিয়া আসে। এলিজাবেথের পর তো ওকে হাইবারনেশনে যেতে হয়, এভাবে ওয়াশরুমে পড়ে থাকলে তো চলবে না, কেউ তাকে দেখে ফেলবে। তাই ওয়াশরুমের ভিতরে একটা সিক্রেট চেম্বার বানালো। এইসবের সময় শব্দের কারণে পাশের ফ্ল্যাট থেকে অলভির অবজেকশন দিতে আসলো, কিন্তু অবজেকশন দিতে এসে সে সিউকে দেখে চমকে যায়। কমপ্লেন ভুলে গিয়ে তাকে ড্রিঙ্কস এর জন্য ইনভাইট করে ওইখান থেকে চলে যায়। এরপর সিউ এলিজাবেথকে সেই সিক্রেট চেম্বারে রেখে ফ্ল্যাট থেকে এলিজাবেথের বড় একটা ছবি সরিয়ে ফেলে। কিছুদিন পর সিউয়ের ফার্স্ট শো টিভিতে টেলিকাস্ট হয়। আকর্ষণীয় চেহারা আর শরীর দেখে প্রত্যেকেই তার প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠল। এভাবেই পুরো সপ্তাহে ভালোভাবে কাটানোর পর লাস্ট নাইটে সিউ গেল পার্টি করতে। ড্রাগস অবস্থায় সিউ ইন্টিমেট হতে যাবে, ঠিক তখনই তার শুরু হয় নাক থেকে ব্লিডিং। ওইদিকে এলিজাবেথের ফুড প্রায় শেষের দিকে। সিউয়ের প্রচন্ড মাথা ঘুরছে, কারণ 7 দিনের স্টেবিলাইজার শেষ। এলিজাবেথের ফুড শেষ হওয়া সত্ত্বেও বডি সুইচ না করে সিউ উল্টে এলিজাবেথের বডি থেকে এক্সট্রা ফুয়েল বের করে নিজের বডিতে ইনজেক্ট করে, অর্থাৎ সে রুল ব্রেক করে। সমস্যা শুরু হয় এইখানেই। সিউ রুল ব্রেক করার কারণেই ইফেক্ট পড়বে মেইন বডির উপর, মানেই এলিজাবেথের উপর। লাস্ট নাইটে সিউ এক্সট্রা ফুয়েল ইউজ করার কারণে এলিজাবেথের একটা আঙুল পচে যায়। মুখে চামড়াও কুচকে যেতে শুরু করেছে, যেন হুট করেই 5 বছর বেড়ে গিয়েছে। বিষয়টা এলিজাবেথ দ্য সাবস্টেন্সের কোম্পানিতে জানালে তারা সোজা বলে দেয় আদার বডি যা করছে এটার জন্য মেইন বডি দায়ী। যেটা হয়ে গেছে সেটা রিভার্স করা সম্ভব নয়। রিফিল কিট নিয়ে এলিজাবেথ গেল রেস্টুরেন্টে। পচা আঙ্গুল যেন দেখা না যায় তাই সে গ্লাভস পরে এসেছে। হঠাৎ নজর গেল পাশের টেবিলের একটা বয়স্ক লোকের দিকে। লোকটা হঠাৎ বলে উঠল, 7 দিন খুব বোরিং মনে হচ্ছে, তাই না? কথাটা শুনে এলিজাবেথ অবাক হয়ে গেল। হঠাৎ তারা তো ওই কম্পাউন্ডারের মতো জন্মদাগ দেখে এলিজাবেথ তার কথা মনে করে। মূলত সেও দা সাবস্টেন্স ইউজার। এটার ক্ষতিকর দিক বুঝতে পেরে লোকটা মেডিসিন প্রসেস অফ করে দিয়েছে, আর এটা অফ না করলে কি হবে সেটা জানতেই সে এলিজাবেথকে ফলো করছে। লোকটা বলে যত সময় যাবে নিজেকে তত একা মনে হবে, কখন ও তোমাকে খেয়ে ফেলবে নিজেও বুঝতে পারবে না। এলিজাবেথ ভয়ে পালিয়ে গেলে রাস্তায় ট্রয় নামে ছেলেটার সাথে দেখা হয়, যার সাথে সিউ ফিজিক্যাল হতে যাচ্ছিল। টয় এলিজাবেথকে না চিনলেও এলিজাবেথ টয়কে চিনতে পারে। বাড়ি ফিরে এলিজাবেথ ফ্রেডকে ফোন করে ডিনার ডেটের জন্য অফার করে, কারণ ফ্রেড তাকে বলেছিল সে আজও ফ্রেডের কাছে সেই প্রথম দিনের মতোই সুন্দর। ফ্রেড এলিজাবেথের কাছ থেকে এমন অফার পেয়ে খুবই অবাক এবং খুশি হয়। রেস্টুরেন্টে টেবিল বুক করে সন্ধ্যা 8টায় এলিজাবেথকে দেখা করতে বলল। সন্ধ্যায় বের হওয়ার সময় এলিজাবেথ খুব সুন্দর করে সাজে, যেন সবার কাছে সে আকর্ষণীয় দেখায়। তার মাথায় সবসময় এই চিন্তাই ছিল যে সে কিভাবে সিউর থেকে অ্যাট্রাকটিভ হবে, কারণ সে প্রকৃতির বার্ধক্যের নিয়মকে কোনোভাবেই স্বীকার করতে রাজি নয়। সে এটাও বুঝতে পারতেছে না যে ভালোবাসা চেহারা নয় বরং মন থেকে হয়। বিরক্ত হয়ে এলিজাবেথ মেকআপ ঘেটে বাড়িতেই বসে থাকলো, আর ওইদিকে বেচারা ফ্রেড অপেক্ষা করতে করতে এক পর্যায়ে বাড়ি ফিরে গেল। এলিজাবেথ সারা রাত চিকেন গ্রিল খেয়েই কাটিয়ে দিল। তার একটা এক্সট্রা টাইম চলছে তা জানা সত্ত্বেও। এরপর সে বডি সুইচ করে শুটিং এ চলে যায়। এমনকি শুটিং এ যাওয়ার পর সে হঠাৎ করেই লক্ষ্য করে তার বডির একটি পার্ট ফুলে গেছে। ভয় পেয়ে দ্রুত বাথরুমে গিয়ে সেই ফুল অংশ থেকে একটা চিকেন লেগ পিস বের করে, আর এর সাথে সাথে সিউয়ের জ্ঞান আসে। অর্থাৎ এটা ছিল একটা দুঃস্বপ্ন। মূলত দুজনের কেউ একজন রুল ব্রেক করলে বা এক্সট্রা টাইম অ্যাক্টিভ থাকলেই অপরজনের হাইবারনেশন দুঃস্বপ্নের মাধ্যমে কেটে যাবে, আর সে জেগে উঠবে। সিউ রেগে গিয়ে এলিজাবেথের মতোই দা সাবস্টেন্সের কোম্পানিতে ফোন দিয়ে কমপ্লেন করলো। তাদের সেই একই কথা, মনে রাখো তোমরা একজন। হঠাৎ করে সিউ একটা বড় সুসংবাদ পায়, তার শোগুলো আগের সকল টিআরপি রেকর্ড ব্রেক করছে। প্রচুর ইনভেস্টর আসতেছে, তাই আরভি চাই নেক্সট নিউ ইয়ারের ইভেন্টটা সিউই হোস্ট করুক, যেখানে তাকে 50 মিলিয়ন মানুষ লাইভে দেখবে। সিউয়ের জনপ্রিয়তা এখন তুঙ্গে। নিজের স্বার্থ ঠিক মতো হাসিলের লক্ষ্য সিউ আর বডি সুইচ করে না। দিনের পর দিন এইভাবেই এলিজাবেথের বডি থেকে ফুয়েলস নিয়ে চলতে থাকলো। এভাবে 3 থেকে 4 সপ্তাহ চলার পর যখন বডি সুইচ করা হলো, তখন এলিজাবেথ দেখে তার শুধু বয়সই নয় বরং তার প্রায় অর্ধেক শরীর নষ্ট হয়ে গেছে। এলিজাবেথ দ্য সাবস্টেন্সের অফিসে ফোন করে কমপ্লেন করলে তারা জানায় সে চাইলে এই প্রসেস এখনই অফ করতে পারে, কিন্তু লোভ লালসা অর্থ আর জনপ্রিয়তার লোভের কাছে এলিজাবেথ কখনোই হার মানেনি। প্রসেস অফ না করে সে এভাবেই চালাতে থাকলো। কিছুদিন পর এলিজাবেথ ফ্রি টাইম কাটানোর জন্য আরভির দেওয়া ফ্রেঞ্চ কুকিং বুক একের পর এক ডিস করতে থাকে। এলিজাবেথের অবস্থা এখন শোচনীয়। শরীরও নিজের ইচ্ছায় চলছে না এবং তার মাথাও ঠিক মতো কাজ করতেছে না। টিভিতে চলতে থাকে সিউয়ের ইন্টারভিউ যেন এলিজাবেথের মনে হিংসার জল আরো গভীরভাবে বিস্তার করতে শুরু করে। এলিজাবেথ এটা বুঝতেই পারতেছে না যে তারা দুজনই এক। সিউ একটা প্রশ্নের জবাবে বলে তার মা ছিল এলিজাবেথের অনেক বড় একটা ফ্যান, আর এলিজাবেথের বিউটির রহস্য হলো তার সাপ্লিমেন্ট। এটা শোনার পর এলিজাবেথ নিজের উপর থেকে কন্ট্রোল হারিয়ে ফেলে, সারা ঘর তছনছ করে ফেলে, কারণ এলিজাবেথ এখন পুরোপুরি উন্মাদ। তার কিছুক্ষণ পর বডি সুইচ করতে রুমের অবস্থা দেখে সিউ প্রচন্ড রেগে যায়। রেগে গিয়ে এলিজাবেথের বডি থেকে যতটা সম্ভব ফুয়েল স্টোর করে নেয়। সময় গড়িয়ে এখন 3 মাস।
আজকের রাতে সে তার পার্টনারের সাথে ভালোভাবে কাটাতে চায়, কিন্তু হঠাৎ করে মাথা ব্যথা শুরু হলে সে বুঝতে পারে স্টেবিলাইজার শেষ। এলিজাবেথের বডি থেকে তখন ফুয়েল বের করতে গিয়ে সিউ দেখে এলিজাবেথের বডি থেকে ফ্লুইডের পরিবর্তে পচা রস বের হচ্ছে। 3 মাস ধরে বডি সুইচ করেনি, ফলে খাবার না পেয়ে এলিজাবেথের এখন বেহাল দশা। এমনটা হবে সেটা সিউ বুঝতে পারেনি। দ্য সাবস্টেন্স কোম্পানিতে ফোন করে ইমার্জেন্সি ফ্লুইড ডিমান্ড করলে তারা দিতে রাজি হয় না। নর্মাল ফ্লুইড প্রোডাকশনের জন্য সিউকে বাধ্যতামূলক এলিজাবেথের বডিতে সুইচ করতে হবে, তাছাড়া সে ফ্লুইডস পাবে না। এলিজাবেথ এক অন্য প্রজাতির জীবে পরিণত হয়েছে। ক্যারিয়ারের কথা চিন্তা করে না চাওয়া সত্ত্বেও বডি সুইচ করে সিউ। সুইচ করার পর দেখা যায় এলিজাবেথ এক অন্য প্রজাতির জীবে পরিণত হয়েছে। তাকে দেখে ভয়ে সিউ এর পার্টনার পালিয়ে যায়। ওই যে সৌন্দর্য দেখে ভালোবাসলে যা হয়, এলিজাবেথ চলার ক্ষমতা প্রায় হারিয়েই ফেলেছে। সে দ্রুত দ্য সাবস্টেন্সের অফিসে ফোন দিয়ে প্রসেস বন্ধ করার জন্য কিট চায়, তারাও দিতে চেয়ে ফোন রেখে দেয়। পরের দিন এলিজাবেথ কিট আনতে যায়। বাড়ি ফিরে রেগে খুবই সিউকে টেনে নিয়ে গিয়ে কিট ইনজেক্ট করতে থাকে। অর্ধেক ইনজেক্ট করার পরেই থেমে গেল। এলিজাবেথ এখনো তার খ্যাতির মোহ থেকে বের হতে পারতেছে না। অর্ধেকের বেশি টার্মিনেট ফ্লুইড ইনজেক্ট করার পরও ইভেন্ট ব্যানার দেখে এলিজাবেথ বডি সুইচ করতে যায়, কিন্তু তখনই ঘটে এক ভয়ানক ঘটনা। সিউ হঠাৎ জেগে উঠলেও এলিজাবেথ হাইবারনেশনে যায় না, এখন দুজনেই অ্যাক্টিভেট। সিউ যখন দেখে এলিজাবেথ তাকে মারার চেষ্টা করছিল, তখন সে এলিজাবেথের উপর অ্যাটাক করে, আয়নার কাছে মাথা ঠুকে ঠুকে পিটিয়ে তাকে মেরে ফেলে। সেন্সে আসতেই সিউ বুঝতে পারে বিরাট আকারের এক বিপদ হয়ে গেছে। ওদিকে নিউ ইয়ার ইভেন্ট শুট আর এইদিকে স্টেবিলাইজার শেষ, যেটা কেবল এলিজাবেথের বডি থেকেই নেওয়া যেত, কিন্তু এলিজাবেথ এখন মারা গেছে। শো শুরু হলে ধীরে ধীরে সিউর অবস্থা খারাপ হতে থাকে। ওয়াশরুমে আসতেই তার দাঁত ভেঙে পড়ে যায়। হঠাৎ তার মনে পড়ে দ্য সাবস্টেন্স অ্যাক্টিভেটরের কথা, যেটা দিয়ে তৈরি হবে অ্যানাদার পারফেক্ট আদার সেলফ। বাড়ি আসার সাথে সাথে তার কানও খুলে পড়ে যায়। বাড়ি এসে সিউ কোনো কিছু না ভেবেই নিজের বডিতে অ্যাক্টিভেটর ইনজেক্ট করতে শুরু করে, কিন্তু সে ভুলে গেছিল ওটা শুধু মেইন বডিতেই কাজ করে। সিউয়ের বডিতে এটা ইনজেক্ট করার ফলে ঘটে এক ভয়ানক কাণ্ড। জন্ম নেয় এক অদ্ভুত দানবীয় জন্তু, যার শারীরিক অঙ্গগুলো এক একটা এক এক জায়গায়, যেমন পিঠে দাঁত, পিঠে হাত আর এলিজাবেথের অর্ধেক মাথা। কিন্তু তখনও তার মধ্যে খ্যাতির প্রতি লালসা যায়নি। সে প্রপার ড্রেস আপ আর মেকআপ লাগিয়ে তার সাথে মুখে সিউয়ের ছবি লাগিয়ে শোতে চলে যায়। হিংসার কারণে তারা কেউই বোঝেনি যে আসলে তারা একে অপরের জন্য কাজ করছিল, কিন্তু তারা দুজন নয় বরং একজনই। ওদিকে আরভি অতি উৎসাহের সাথে অপেক্ষা করছিল সিউকে সবার সামনে আনার জন্য। কিছুক্ষণ পরে স্টেডে উপস্থিত হয় সিউ। হঠাৎ তার অদ্ভুত চিৎকার শুরু হয় আর তার মুখ থেকে সিউয়ের ছবি পড়ে যায়। আর ছবি পড়ে যেতেই দর্শকরা সবাই মনস্টার বলে চিৎকার করতে শুরু করে ওঠে। দর্শকরা ভয়ে তাকে মেরে ফেলার জন্য চেষ্টা করে, কিন্তু তখনও সে সবাইকে বোঝানোর চেষ্টা করতেছে যে সেই সবার পছন্দের সিউ। দর্শকদের মধ্যে একজন তার মাথা ফাটিয়ে দিলে সেইখানে জন্ম নেয় আরো একটা মাথা। রাস্তায় উন্মাদের মতো ছুটতে থাকলে তার শরীর ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। বেঁচে রইল শুধু এলিজাবেথের অর্ধেক মাথা। অনেক কষ্টে সে নিজেকে টেনে আনলো এলিজাবেথ স্পার্কেল সরণিতে। মুখে হাসি নিয়ে সমাপ্তি ঘটলো একসময়ের জনপ্রিয় মডেল এলিজাবেথের। আশা করতেছি সকলের কাছে আজকের মুভি এক্সপ্লেনেশনটি ভালো লাগছে। ভালো লাগলে লাইক, ফলো এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার অনুরোধ রইল। আপনার পছন্দের কোনো মুভি থাকলে সেটি কমেন্টে সাজেস্ট করতে পারেন। তো দেখা হবে নেক্সট কোনো এক্সপ্লেনেশন ভিডিওতে।